ভাই এখানে কিন্তু আস্তে আস্তে শুরু করুন, এদিকে wait করুন। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি সৃষ্টিকর্তার অশেষ রহমতে সবাই ভালো আছো। আমরা গত দুইটা ক্লাসে পৌরনীতি প্রথম পত্রের প্রথম এবং তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা পঞ্চম অধ্যায়টি নিয়ে আলোচনা করব এবং অবশ্যই ষষ্ঠ অধ্যায়টিতেও চলে যাব, কারণ আগামী পরশুদিন তোমাদের পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র পরীক্ষা। তো সময় বেশি নেই, আর সময়ও বেশি নষ্ট করা যাবে না। তোমরা ক্লাসটি শেয়ার করে দাও যাদের পৌরনীতি ও সুশাসন বিষয়টি রয়েছে, আর যারা আসলে পরীক্ষা একটু ভালো রেজাল্ট করতে চাও এবং অনেকেই বুঝতে পারতেছো না যে আসলে প্রথম পত্রের এই টপিকগুলো কিভাবে পড়বা। আসলে এখানে বোঝানোর ওইরকম কিছু নাই, তোমাকে যেটা দেখাইতে হবে সেটা হচ্ছে একটা ওয়ে অফ স্টাডি বা একটা মানে কি বলো, দিক নির্দেশনা বা গাইডলাইন মূলক একটা ব্যবস্থা আসলে তোমাদের সামনে উপস্থাপন করতে হবে। সেই জিনিসটা আজকে আমি দেখাই দিব। মানে উদ্দীপক ধরতে গেলেও যে সমস্যাগুলো হয়, এগুলা কখন তুমি এই সমস্যা ফেস করবে না সেটাও আমরা আলোচনা করব। তো তার আগে হচ্ছে আরেকটু জয়েন করো তোমরা সবাই, যাদের পরিণতি বিষয় আছে সবাই ক্লাসটাতে জয়েন করো। আর যাদের হচ্ছে তোমাদের যে ফ্রেন্ডদের পরিণতি আছে, একটু গুছানোর প্রিপারেশন নিতে চাচ্ছে, তাদেরকে একটু মেনশন করে দাও আর তাদের সাথে একটু শেয়ার করে দাও ক্লাসটা। ওকে, ক্লাসটা শেয়ার করে দাও। আর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, এমডি কামাল উদ্দিন। তোমাদের পড়াশোনার কি অবস্থা? পড়াশোনা কি তোমরা আসলে করছো কিনা এটা একটু জানাও। ওয়ালাইকুম আসসালাম, তোমরা যারা সালাম দিয়েছো। হর্ষিত গায়েন, তোমাকে ওয়েলকাম আমাদের ক্লাসে। পরীক্ষার চিন্তা দূর করার ব্যবস্থা করতেছি আমি। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। মোবারক হোসেন। আচ্ছা, আমরা আর কিছুক্ষণের মধ্যে ক্লাসটা শুরু করে দিব। হ্যাঁ, আচ্ছা সাইমা ইসলাম, আগের ক্লাসগুলো পেজে আপলোড করা আছে মোস্ট প্রবাবলি, তুমি একটু চেক করে নিবা কষ্ট করে। হ্যাঁ, হ্যাঁ এ প্লাস। ধরো এ প্লাসের ব্যাপারটা হয়েছে, ধরো সাবজেক্ট কয়টা তোমাদের? 7টা সাবজেক্ট না, 5টা সাবজেক্টে যদি এ প্লাস পাও আর বাকিগুলোতে যদি এ এ করে পাও, তাহলে তুমি এ প্লাস কনফার্ম করতে পারবে অবশ্যই। এমসিকিউ ক্লাস তোমাদের পরীক্ষার আগের দিন হবে। তোমাদের ধরো আগামীকাল তো আগামী পরশুদিন মেবি পরীক্ষা, তাহলে পরীক্ষার আগের দিন আমরা এমসিকিউ ক্লাস নেওয়া শুরু করব। হ্যাঁ, আজকে 5-7 করাবো। এমসিকিউ ক্লাস আমরা একদম পরীক্ষার আগের দিন নিব, সমস্যা নেই। হ্যাঁ, আজকে আমরা 5-7 করাবো। তাহলে আমরা ক্লাসটা শুরু করে দিব। সবাই রেডি, প্রস্তুত? একটু কমেন্ট করো ক্লাসটা শুরু করে দিব কিনা। আজকে ক্লাসটা শুরু করে দিব কিনা একটু কমেন্ট করো। তাহলে ক্লাস শুরু করে দিচ্ছি আমি। হ্যাঁ, ক্লাসটা শুরু করব কিনা একটু কমেন্ট করে জানাও। সবাই প্রস্তুত কিনা একটু জানাও, শুরু করব কিনা। আচ্ছা নুসরাত ফারহাব, ক খ প্রশ্ন তোমাদের যে টপিকের প্রথম ধারণা থাকে, ওই ধারণা থেকে ক খ প্রশ্ন আসে, এগুলো আমি সবসময় বলি। আর ক খ প্রশ্ন সলভ করার তো ভাই কিছু নাই, তোমাকে এটা মুখস্থ করতে হবে। ক নাম্বার জ্ঞানমূলক প্রশ্ন আর অনুধাবনমূলক প্রশ্ন তোমাকে বুঝে বুঝে লিখতে হবে, এগুলো আসলে সলভ করার কিছু নাই। সব অধ্যায় থেকে কয়টা করে সৃজনশীল আসবে এটা ডিপেন্ড করে। তো এইটা তোমার এটা আমরা আলোচনা করব তোমার পরীক্ষার আগের দিন, আমি এটা আলোচনা করে দিব, সমস্যা নেই। ওকে, ক্লাস শুরু করি আমরা, কি বলো? সবাই রেডি তো না? ক্লাস শুরু করি। তোমাদের সব আনসার পেয়ে যাবা, কোন অধ্যায় থেকে কোনটা পড়বা আনসার পেয়ে যাবা। যেমন প্রথম অধ্যায় থেকে একটা প্রশ্ন অবশ্যই আসবে, আমি যে প্রথম অধ্যায় পড়াইছি না, প্রথম অধ্যায় থেকে একটা প্রশ্ন অবশ্যই পাবা। তারপরে হচ্ছে তোমার এই প্রথম অধ্যায় থেকে একটা পাবা। তারপরে হচ্ছে তোমার তৃতীয় অধ্যায় থেকে একটা অবশ্যই পাবা। পঞ্চম অধ্যায় থেকে তো একটা পাচ্ছই তুমি।
সপ্তম অধ্যায় থেকে তুমি একটা পাবা। হ্যাঁ, তো একইভাবে তোমার সপ্তম অধ্যায় থেকে মিনিমাম 2টা প্রশ্ন থাকবে, কারণ সপ্তম অধ্যায়টা আমরা একটু বড়, এটা আমরা আগামী ক্লাসে পড়ার চেষ্টা করব। তো যাই হোক, প্রশ্ন কোনটা থেকে কয়টা থাকবে এটা থেকেও গুরুত্বপূর্ণ তুমি অধ্যায়গুলো যদি ঠিকঠাক ভাবে জানো যে কোন টপিক থেকে প্রশ্ন আসতে পারে, তাহলে তুমি বুঝতে পারবা। এখন দেখো আমরা একটু গুরুত্ব দিয়ে জিনিসটা দেখি, এই পঞ্চম অধ্যায়ে কি আছে। এগুলো আসলে বোঝানোর কিছু নাই, কেমনে পড়বা টেকনিকটা আজকে দেখাবো। আজকে এত বিস্তারিত আলোচনা করলে আমরা শেষ করতে পারবো না। দেখো কি আছে, অধিকার, কর্তব্য আর হচ্ছে মানবাধিকার। তাইলে কার এই অধিকার, কর্তব্য, মানবাধিকার কার? এটা এটা নাগরিকের না? নাগরিকের। তাহলে তোমাদের উদ্দীপক আসবে কি জানো? এই কনসেপ্ট গুলা থেকে উদ্দীপক আসবে, এই কনসেপ্ট থেকে উদ্দীপক আসবে, উদ্দীপক গুলা আসবে এই কনসেপ্ট থেকে। এই কনসেপ্ট থেকে উদ্দীপক আসবে কিভাবে? যেমন অধিকার অনেক জাতের হইতে পারে, সামাজিক অধিকার, রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক অধিকার, নাগরিক অধিকার, আরো অনেক ধরনের অধিকার আছে। কর্তব্য, কর্তব্য কার? রাষ্ট্রের প্রতি নাগরিকের, নাগরিকের প্রতি রাষ্ট্রের কর্তব্য। আর মানবাধিকার, যেটা ইউনাইটেড নেশনস মানবাধিকার নিয়ে কাজ করে। হ্যাঁ, তো এই মানবাধিকার। তো দেখবা এই 3টা কনসেপ্ট থেকে প্রশ্ন আসবে। তাহলে 3টা কনসেপ্টের তুমি যদি আগা মাথা একটু ভালো করে দেখা যাও, তাহলে কিন্তু তোমার কোশ্চেন আনসার করা ইজি হবে। তাহলে দেখো এখন ব্যাপারটা হচ্ছে যে কোশ্চেন করেছিল একজন, যে তুমি এটা কিভাবে বুঝবা, ক নাম্বার প্রশ্ন কিভাবে বুঝবা। একটু দেখো তোমরা ক নাম্বার প্রশ্ন তুমি কেমনে বুঝবা, ক নাম্বার প্রশ্ন কোত্থেকে আসে। দেখো যে এই যে যতগুলা চ্যাপ্টার আছে, যতগুলা চ্যাপ্টার আছে, প্রত্যেকটা চ্যাপ্টারের যে কনসেপ্ট আমি একটু আগে দেখাইলাম। দেখো যে অধিকারের সংজ্ঞা ও অর্থ, এই যে এটা কনসেপ্ট না, এই যে সংজ্ঞা, কথা, অর্থ, হ্যাঁ, অধিকারের ধারণা। দেখো যে টপিক গুলাতে এই সংজ্ঞা, হ্যাঁ, তারপরে অর্থ, তারপরে হচ্ছে তোমার এই যে ধারণা কথাগুলা থাকবে। ওকে, সংজ্ঞা, অর্থ, ধারণা, এই কথাগুলা থেকে ক প্লাস খ এই প্রশ্নগুলো আসে। ক খ প্রশ্নগুলো আসে এই যে সংজ্ঞা, অর্থ, ধারণা, এগুলা যদি একটু ভালো করে দেখা যাও না, তাহলে তুমি ক প্রশ্ন 100% আনসার করতে পারবা। তাহলে অধিকার কাকে বলে বা অধিকার বলতে কি বুঝায়, এই সংজ্ঞাগুলো এখানে পড়বা। হ্যাঁ, যেমন পৌরনীতি ও সুশাসনে অধিকার বলতে বুঝায় সমাজের সকলের জন্য কল্যাণকর কতগুলো সুযোগ সুবিধা, তাই না? তো এই সংজ্ঞাটা তুমি মুখস্থ করে ফেললা, বা সংজ্ঞাটা, আইডিয়া, কনসেপ্টটা মাথায় নিলা, মানে সমাজের সকলের জন্য কল্যাণকর কতগুলো সুযোগ সুবিধা, এগুলাকে আমরা অধিকার বলতেছি। তো এই যে এই সংজ্ঞা, অর্থ, এগুলা থেকে তুমি ক খর জন্য পড়বা। এগুলা থেকে তো বড় প্রশ্ন আসবে না, এগুলো শুধু আসবে কি ক খর জন্য। তারপরে ছোট দেখো, যেমন অধ্যাপক লাস্কি, উনি একজন কি রাষ্ট্রবিজ্ঞানী। এরকম রাষ্ট্রবিজ্ঞানী দেখবা ছোট ছোট সংজ্ঞা আছে, যে রাষ্ট্রবিজ্ঞানীগুলোর সংজ্ঞা একটু ছোট, ওইটা পড়ে ফেলার চেষ্টা করবা। ছোট সংখ্যাগুলো একটু দেখে যাবো চোখে দিয়ে, কারণ এগুলো অনেক সময় এমসিকিউ তে ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট যে আসে, যে উদ্দীপকের মানে এই যে তোমার প্রশ্নে উল্লেখিত সংজ্ঞাটি কার। এই লাস্কি কি বলেছেন, যে অধিকার সমাজ বহির্ভূত বা সমাজ নিরপেক্ষ নয়, অধিকার সমাজ ভিত্তিক। তাহলে অধিকারের জিনিসটা কি, এটা হচ্ছে সমাজ ভিত্তিক। তাহলে ক খ প্রশ্নের জন্য এই টাইপের জিনিসটা পড়বা, অধিকারের সংজ্ঞা, অর্থ, তারপরে ধরো কর্তব্যের সংজ্ঞা, অর্থ বা ধারণা, মানবাধিকারের সংজ্ঞা, অর্থ, ধারণা। 3টা কনসেপ্ট আছে না, অধিকার, কর্তব্য আর মানবাধিকার। তো এগুলোর যে কনসেপ্ট বা ধারণা, এই সংজ্ঞা, অর্থ বা ধারণা, এগুলা কখর জন্য পড়বা। বিষয়টা কি ক্লিয়ার? বুঝতে পেরেছো? আমাকে কে যেন কোশ্চেন করেছিল যে ক খ আসলে সলভ করে দেওয়ার জন্য, এই প্যাটার্নে তুমি পড়বা। আমি তোমাকে 5টা প্রশ্ন পড়াইলাম, ওই 5টা তো নাও আসতে পারে, কিন্তু তুমি যদি এই কনসেপ্ট অনুযায়ী পড়ে যাও, তাহলে ক খ বুঝতে পারবা। বলো বুঝতে পেরেছো কিনা, ক খ কিভাবে আসবে? এই ক খ এর ব্যাপারটা বুঝতে পেরেছো? এই জিনিসগুলা থেকে জীবনেও বড় প্রশ্ন আসবে না, এখান থেকে ক খ এমসিকিউ আসবে, এখান থেকে ক খ এই এই ধরনের টপিক থেকে ক খ এমসিকিউ আসবে। একটু কমেন্ট করো না ভাই, বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করো। তারপরে দেখো এই যে বৈশিষ্ট্য, অধিকারের কি কি বৈশিষ্ট্য আছে, এই যে বৈশিষ্ট্য, এটা থেকে খ প্রশ্ন আসতে পারে, এটা থেকে গরুর গ প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, যেমন মানে একটা উদ্দীপক দিয়ে দিল যে জনাব নোমান সাহেব একটা কাজ করতে গেছেন, কিন্তু সে কাজটা করতে পারছে না, কিন্তু সেই কাজটা করাটা কি তার কি আছে, এখতিয়ার আছে, সে এই কাজটা চাইলেই করতে পারে। মানে একটা সরকারি জায়গায় সে একটা কাজের জন্য গেছে, তার কাজ হয় নাই, তাহলে সে একটা অধিকার থেকে বঞ্চিত হয়েছে। কিসের ইঙ্গিত করতেছে? অধিকার। তাহলে এরকম অধিকারের কিছু কি আছে, বৈশিষ্ট্য আছে। যেমন সরকারি কাজ যদি সে কাজ না করতে পারে, তাহলে সে কি রাজনৈতিক, এটা বলতে পারো যে রাষ্ট্রীয় অধিকার থেকে সে বঞ্চিত হচ্ছে।
সে ভোট দিতে না পারলে তুমি রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছ। তাহলে অধিকারের অনেক শ্রেণী বিভাগ আছে, এটা পরে দেখবো। বাট অনেক সময় খ নাম্বার প্রশ্ন, স্পেশালি খ নাম্বার প্রশ্ন অধিকারের বৈশিষ্ট্য এগুলো থেকে আসে। কি কি বৈশিষ্ট্যটা? এই যে দেখো 8টা 9টা বৈশিষ্ট্য আছে। এই যে ছোট ছোট বৈশিষ্ট্যগুলো পড়বা। অধিকার ব্যক্তির ব্যক্তিত্বের পূর্ণ বিকাশ ঘটায়, সমাজ পরিবর্তনের সাথে সাথে অধিকারও পরিবর্তিত হয়, অধিকারের মূল লক্ষ্য হচ্ছে ব্যক্তির সার্বজনীন কল্যাণ সাধন, অধিকার হচ্ছে সার্বজনীন বা ইউনিভার্সাল। এগুলা থেকে যেমন খ নাম্বার প্রশ্ন আসবে, এগুলা থেকে তোমার এমসিকিউ আসতে পারে। এই ছোট ছোট এগুলা থেকে এমসিকিউ আসতে পারে। তাহলে এগুলা একটু খ নাম্বার আর এমসিকিউর জন্য এক নজর দেখা যাইবা। এগুলো তোমাদের জন্য সাজানো আছে, দেখা যাবে। যেমন অধিকার যে সার্বজনীন, এটা তো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এটা তো এমসিকিউ তে আসতে পারে যে অধিকার কেমন, অধিকার কেমন, অধিকার হচ্ছে সার্বজনীন। তাহলে খ নাম্বার আর হচ্ছে অনেক সময় গতেও আসে অনেক সময়, বাট স্পেশালি খ নাম্বার এমসিকিউর জন্য এই 2 নাম্বার টপিকটা গুরুত্বপূর্ণ। তোমার চ্যাপ্টারটা শুরু হয় ধারণা দিয়ে, তারপরে ওই জিনিসটা, সেটা হইতে পারে অধিকার, সেটা হইতে পারে কর্তব্য, সেটার বৈশিষ্ট্য দিয়ে এটা আগাইতে থাকে। তাহলে ক দিয়ে শুরু হয়, তারপরে খর দিকে এটা যাইতে থাকে, তারপরে গ ঘর প্রশ্ন আসে। তাহলে এই জিনিসগুলো পড়ে নিবা, অধিকারের বৈশিষ্ট্য পড়ে নিবা। তারপরে আসবে কি, যে অধিকারের শ্রেণী বিভাগ। অধিকারের শ্রেণী বিভাগ তো সাধারণত অধিকারকে তোমার 2 ভাগে ভাগ করছে। হ্যাঁ, প্রধানত 2 ভাগে ভাগ করছে। আচ্ছা, এমসিকিউ পরীক্ষার আগের দিন পড়ানো হবে, সমস্যা নেই। এখন এগুলা দেখো। তাহলে অধিকার মেইনলি বলতেছে নৈতিক আর আইনগত অধিকার। হ্যাঁ, তো নৈতিক অধিকার কি, এই নৈতিক অধিকার কি এটার সংজ্ঞা পড়বা। আইনগত অধিকার কি এটার সংজ্ঞা পড়বা। ঠিক আছে, নৈতিক অধিকার কি এটার সংজ্ঞা পড়বা। যে নৈতিক অধিকার বলতে আমরা সেসব অধিকারকে বুঝি যে নৈতিকতা মানে এই বোধ থেকে উদ্ভূত হয়। তাহলে এইগুলো সংজ্ঞা পড়বা, এটা ক নাম্বারের জন্য সংজ্ঞা পড়বা। আইনগত অধিকার কি, এটা ক নাম্বারের জন্য সংজ্ঞা পড়বা। এগুলো ক নাম্বারের জন্য পড়বা। দেখো আইনগত অধিকার কোনটা? আইনগত অধিকার বলতে ব্যক্তি সেই অধিকারকে বোঝায় যা রাষ্ট্র কর্তৃক স্বীকৃত এবং অনুমোদিত। মানে রাষ্ট্র যে অধিকারগুলো মানুষকে দেয়, মানুষকে রাষ্ট্র যে অধিকারগুলো দেয়, সেগুলো হচ্ছে আইনগত অধিকার। তো এখন দেখো এই আইনগত অধিকারকে আবার অনেকগুলো ভাগ করছে। আইনগত অধিকারকে আবার অনেকগুলো ভাগ করছে। প্রশ্ন উদ্দীপক কিন্তু এগুলা থেকে আসবে। ধরো ওই সামাজিক অধিকারের একটা ক্লু দিয়ে দিবে যে সমাজে সে এই সিভিল রাইটস ভোগ করতে পারে, সমাজে স্বাধীনভাবে চলাফেরা করার তোমার কি আছে, একজন নাগরিক হিসেবে অধিকার আছে। তুমি সেটা যদি ভোগ করতে পারতেছো না, যেমন জনাব করিম সাহেব কি করতেছে, রাস্তাঘাট দিয়ে সুন্দরভাবে চলাফেরা করতে পারতেছে না, কোন একটা রাজনৈতিক দলের লোকজন তাকে কি করতেছে, ঝামেলা করতেছে। তো সে কোন অধিকার থেকে বঞ্চিত হচ্ছে? সামাজিক অধিকার থেকে। উদ্দীপক গুলা কিন্তু এগুলা থেকে আসবে যে নিম্নে কোন অধিকারের কথা বলা হয়েছে, উদ্দীপকে কোন অধিকারের কথা বলা হয়েছে। একইভাবে দেখো অর্থনৈতিক অধিকার আছে। হ্যাঁ, এই অংশগুলো ভালো করে দেখতে হবে। রাজনৈতিক অধিকার আছে, এই যে গত 15 বছর মানুষ ভোট দিতে পারে নাই, তাহলে সে কোন অধিকার থেকে বঞ্চিত হয়েছে? রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে। সেম ভাবে দেখো সাংস্কৃতিক অধিকার, তুমি তোমার সংস্কৃতি পালন করবা, হিন্দুরা হিন্দু সংস্কৃতি পালন করবে, বৌদ্ধরা বৌদ্ধিস্ট সংস্কৃতি পালন করবে, বা মুসলমানরা মুসলিম সংস্কৃতি পালন করবে। তারা যদি সেটা পালন করতে না পারে, তাহলে সে সাংস্কৃতিক অধিকার থেকে বঞ্চিত হবে। তাহলে এই জায়গা থেকে উদ্দীপক আসবে। সেম ভাবে ধর্মীয় অধিকার আছে, আবার ব্যক্তিগত অধিকার আছে, ব্যক্তিকেন্দ্রিক অধিকার। তো এই যে অধিকারের শ্রেণী বিভাগ, এগুলো থেকে সিকিউ প্রশ্ন আসতে পারে। তো এই শ্রেণী বিভাগগুলো দেখবা যে এখানে আবার বিস্তারিত আলোচনা করা আছে। হ্যাঁ, এই যে শ্রেণী বিভাগ দেখো, আইনগত অধিকারের যে শ্রেণী বিভাগ, এখানে আবার বিস্তারিত আলোচনা করা আছে। সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, ধর্মীয়, ব্যক্তিগত বা ব্যক্তি। তো এইটা তোমাকে পড়তে হবে। এই দেখো এই সামাজিক অধিকারের ভিতরে কি কি আছে, এগুলা খুব ইম্পর্টেন্ট। উদ্দীপকে সামাজিক অধিকারের ক্লু দিয়ে দিল, তখন তোমাকে এগুলা লিখতে হবে যে নিচে কোন অধিকারের কথা বলা হয়েছে। তখন তোমার এই টপিক থেকে, এই পয়েন্ট থেকে প্রশ্নের আনসার করতে হবে। হ্যাঁ, যে জীবনের অধিকার, ব্যক্তি স্বাধীনতার অধিকার, চিন্তা মত প্রকাশের অধিকার, সভা সমিতির অধিকার, চলাফেরার অধিকার, সংবাদ স্বাধীনতা, তারপরে চুক্তি সম্পাদনের অধিকার, আইনের চোখে সমান অধিকার, সম্পত্তির অধিকার, ধর্মের অধিকার, এগুলো সব কি অধিকার? সামাজিক অধিকার। এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এমসিকিউতে তো আসতে পারে যে নিচের কোনটা সামাজিক অধিকার। তাহলে এইগুলো হচ্ছে সামাজিক অধিকার। কোনগুলো সামাজিক অধিকার শিখে নিবা, এখান থেকে শিখে নিবা কোনগুলো সামাজিক অধিকার। এটা এই স্লাইড থেকে এখানে সামাজিক অধিকারের স্লাইডগুলো শিখে নিবা। আমরা হচ্ছে পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করছি, পঞ্চম অধ্যায় নিয়ে আমরা আলোচনা করছি। তাহলে এই সামাজিক অধিকার কোনগুলা এখান থেকে পড়ে নিবা। সেম ভাবে দেখো এখানে আছে কি, যে অর্থনৈতিক অধিকার। তাহলে অর্থনৈতিক অধিকার কোনগুলা এখানে সাজানো আছে, এখানে একদম সাজানো আছে। দেখো তাহলে অর্থনৈতিক অধিকার এই যে সাজানো কয়েকটা আছে, এখান থেকে পড়ে নিবা। সেম ভাবে রাজনৈতিক অধিকার কোনগুলো একদম ভালো করে একটু দেখে যেতে হবে। এগুলা হচ্ছে রাজনৈতিক অধিকার, যে রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করা, নির্বাচনের অধিকার, আবেদন করার অধিকার, সরকারি চাকরি লাভের অধিকার, বিদেশে অবস্থানকালে নিরাপত্তা লাভের অধিকার, আর হচ্ছে সরকারের সমালোচনা করার অধিকার। এগুলো একটু দেখে যেতে হবে, এগুলো একটু বলতে গেলে মুখস্থ করতে হবে।
যে কোনটা রাজনৈতিক অধিকার, কোনটা সামাজিক অধিকার, কোনটা ধর্মীয় অধিকার, কোনটা সাংস্কৃতিক অধিকার, কোনটা ব্যক্তিগত অধিকার। এই যে অধিকারের শ্রেণী বিভাগগুলো আছে এগুলা সবগুলো আমাকে একটু দেখে যেতে হবে। ওভারঅল অধিকারের শ্রেণী বিভাগের একটা চার্টও তোমার এখানে দেওয়া আছে, তাহলে এটাও এক মানে নজরে একটু দেখে যেতে পারো কি অধিকার। অধিকার মেইনলি দুই প্রকার, আবার আইনগত অধিকারের ভিতরে আবার এই শ্রেণী বিভাগগুলো আছে যেটা আমরা বিস্তারিত আলোচনা করেছি একটু আগে। এখন আসো আরেকটা জিনিস, অধিকারের রক্ষা কবচ। তুমি যে সমাজে অধিকার ভোগ করবা তোমার সেই অধিকারগুলোকে রক্ষা করবে কে, এটা দেখবা ঘ নাম্বার প্রশ্নতে আসে। তোমার এই অধিকারগুলোকে রক্ষা করবে আইন। দেশে আইন থাকলে তোমার অধিকার ভঙ্গ করলে তুমি কি করতে পারবা, মামলা করতে পারবা। সেম ভাবে যদি দেশে গণতন্ত্র থাকে, সংবিধানে মৌলিক অধিকারের ঘোষণা থাকে যে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, চিত্ত বিনোদন, এগুলো মানুষের কি কোন ধরনের অধিকার, মৌলিক অধিকার। তো এগুলো অবশ্যই সংবিধানে মানে আমাদের দেশের যে সর্বোচ্চ আইন সংবিধান ওইখানে এগুলো উল্লেখ থাকবে। তো আইনের শাসন যদি দেশে থাকে, আইন অমান্য করলে, আইন অমান্য কখন করা হয়, যখন কোনো মানুষের অধিকার খর্ব করা হয় তখনই তো। তো এই যে এই জিনিসগুলো দেখবা কি কি আছে, জনগণের সজাগ দৃষ্টি, এই সবগুলা কি করে, এই সবগুলা জিনিস অধিকারকে রক্ষা করে। তুমি যে সমাজে স্বাধীনভাবে চলতে পারো, সমাজে স্বাধীনভাবে চলা নিশ্চিত করে কি তোমার তোমার যত অধিকার আছে এই অধিকারগুলো নিশ্চিত করে কারা, এই জিনিসগুলা নিশ্চিত করে। হ্যাঁ, আইন, গণতন্ত্র, সংবিধানের মৌলিক অধিকারের ঘোষণা, আইনের অনুশাসন, বিচার বিভাগের স্বাধীনতা, জনগণের সজাগ দৃষ্টি, এরকম আরো কিছু পয়েন্ট আছে। তো তারপরে এখানে খেয়াল করো নাগরিকের তথ্য অধিকার। কি অধিকার? তথ্য। তো এই তথ্য অধিকার কিভাবে আসছে, যেমন খ্রিস্টপূর্ব 60 থেকে 27 মানে খ্রিস্টপূর্ব মানে যীশু খ্রিস্টের জন্মের আগে এই রোমান সম্রাট জুলিয়াস সিজারের আমলে তথ্য অধিকারের ধারণা বিকশিত হয়। তাহলে কবে বিকশিত হয় এটা দেখবা এমসিকিউর জন্য। এই যে এমসিকিউ করে চিল্লাচিল্লি করো, এই যে এমসিকিউ তো এখান থেকে আসবে। তারপরে 1765-66 সালে ফিনিশীয় রাজনীতিবিদরা ওই তথ্য অধিকার নিয়ে আলোকপাত করছে তারা। পরবর্তীতে দেখো 1766 সালে তোমার হচ্ছে সুইডিশ পার্লামেন্টে সর্বপ্রথম অর্ডিন্যান্স অন ফ্রিডম অফ রাইটিং অফ দ্য প্রেস এই আইনটা পাশ করছে। পরবর্তীতে দেখো আমেরিকাতে কত সালে তথ্য অধিকার পাশ হয়েছে, ব্রিটিশ ভারতে কত সালে হয়েছে, গ্রেট ব্রিটেনে কত সালে হয়েছে, জার্মানিতে কত সালে হয়েছে, পাকিস্তানে কত সালে হয়েছে, আর বাংলাদেশে কত সালে হয়েছে। এগুলা সব আমার এমসিকিউ। এই স্লাইডটা হচ্ছে আমার এমসিকিউ স্লাইড। ওকে, এই স্লাইডটাতে কি আছে, আমার প্রচুর এমসিকিউ আছে। এটা হচ্ছে আমার এমসিকিউ স্লাইড। চ্যাপ্টার 7 ইনশাআল্লাহ আগামীকাল তোমাদেরকে পড়াবো। আচ্ছা, এমিলিয়া আভা অবশ্যই ওই পয়েন্টগুলোর একটু একটু বর্ণনা দিতে হবে, বিস্তারিত বর্ণনা না, অল্প অল্প করে, শুধু পয়েন্টগুলো লিখলে হবে না, পয়েন্টগুলোর একটু বর্ণনা দিবা। এমিলিয়া আভা তুমি বুঝতে পেরেছো? এই গ ঘ যখন লিখবা পয়েন্টগুলোর অবশ্যই বর্ণনা দিতে হবে, কারণ ছোট হয়ে যাবে না বর্ণনা দিলে, তোমাকে অবশ্যই বর্ণনা দিতে হবে, অবশ্যই বর্ণনা দিতে হবে, কিন্তু পয়েন্টগুলোর অবশ্যই বর্ণনা দিতে হবে। তাহলে এই গেল এটা। এখন বাংলাদেশে তথ্য অধিকার, দেখো এটা খুব গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, এখান থেকেও সুন্দর এমসিকিউ আসবে যে 2009 সালের 6 এপ্রিল তথ্য অধিকার আইন 2009, তাহলে তথ্য অধিকার আইন কত 2009 পাশ হয়েছে, কত সালে 2009 সালের 6 এপ্রিল। 2009 সালের 6 এপ্রিল তথ্য অধিকার আইন পাশ করে, কি জন্য পাশ করছে, এইসব কারণে তথ্য অধিকার আইন পাশ হয়েছে। এই কারণগুলোর জন্য বাংলাদেশ সরকার এই তথ্য অধিকার আইন পাশ করেছে, এগুলো একটু দেখতে হবে। এখান থেকেও এমসিকিউ আসতে পারে, এগুলো এমসিকিউর জন্য স্পেশালি দেখবা। হ্যাঁ, এখন দেখো এই যে এই বিষয়টা আছে যে বিশ্বায়নের সাথে প্রেক্ষিতে বিভিন্ন দেশের নাগরিক অধিকারের তুলনা, মানে এক একটা দেশে এক এক ধরনের নাগরিক অধিকার মানুষরা ভোগ করে, এইখান থেকে তোমার কোশ্চেন আসতে পারে। হ্যাঁ, তো দেখো নাগরিক অধিকার ভোগের ক্ষেত্রে বিশ্বায়নের প্রভাব রয়েছে। তো বিশ্বায়ন মানে কি, এই যে গ্লোবালাইজেশন, তো এই সংক্রান্ত আমরা কিছু তথ্য দেখি। দেখো যে বিশ্বায়নের ফলে সারা পৃথিবী পরিণত হয়েছে একটি গ্লোবাল ভিলেজে, বিশেষ করে মুক্তবাজার অর্থনীতি বিশ্বায়ন। আচ্ছা, এখানে মেইনলি হচ্ছে বিশ্বায়নের কিছু ধারণা দেওয়া আছে। হ্যাঁ, আর ওকে, এখান থেকে হচ্ছে সিকিউর কিছু নাই, এটা বাদ দিই। এখানে দেখো যে নাগরিকের কর্তব্য, এই যে আমি বলছিলাম না ধারণা, নাগরিকের কর্তব্যের ধারণা, তো এই ধারণা থেকে আসবে তোমার ক নাম্বার প্রশ্ন। তারপর এই যে গুরুত্ব থেকে আসবে তোমার গ অথবা ঘ আসতে পারে।
তাহলে কর্তব্য কাকে বলে সংজ্ঞা শিখবা, এখানে সংজ্ঞা শিখবা যে ধারণা আচ্ছা এটা তো এখানে না, এইটা দেখো যে কর্তব্য বলতে সমাজ ও রাষ্ট্রের কল্যাণের জন্য কোনো কিছু করা বা না করার দায়িত্বকে বোঝায়। যেমন আইন মেনে চলা, নিয়মিত কর প্রদান করা, সন্তানকে শিক্ষাদান করা, যোগ্য প্রার্থীকে ভোট দান করা, অসৎ অযোগ্য প্রার্থীকে ভোট প্রদান না করা। তাহলে কর্তব্য হলো রাজনৈতিক ব্যবস্থাকে গতিশীল, সচল, প্রাণবন্ত করার একটা বিশেষ দায়িত্ব। এই যে ম্যাকেনজি তোমার কর্তব্য নিয়ে একটা সংজ্ঞা দিয়েছে, আমরা এই সংজ্ঞাগুলো দেখবো যে কর্তব্য হলো এমন এক ধরনের বিশেষ কাজ যা আমাদেরকে পালন করা উচিত। দেখছো খুব ছোট সংজ্ঞা, এই ম্যাকেনজির এই সংজ্ঞাটা তোমার ধরো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, যে কর্তব্য কাকে বলে, কর্তব্য হলো এমন কাজ, এমন এক ধরনের বিশেষ কাজ যা আমাদেরকে পালন করা উচিত। তো কর্তব্যের আরেকটা চমৎকার সংজ্ঞা এখানে কে দিয়েছেন, আচ্ছা আরসি আগারওয়ালের একটা সংজ্ঞা আছে দেখো, কর্তব্য হলো একটি সমাজ ও রাষ্ট্রের সদস্যদের প্রতি এক ধরনের বাধ্যবাধকতা। তো যাই হোক, আমরা যেরকম ভাবে দেখছিলাম একটু আগে অধিকারের ধারণা, অধিকারের গুরুত্ব, সেম ভাবে আসছে কর্তব্য। কর্তব্য কার প্রতি কার থাকে, আমাদের নাগরিকদের কর্তব্য থাকে দেশের প্রতি, আবার দেশেরও কিছু কর্তব্য আছে নাগরিকদের প্রতি। তো বেসিক্যালি এখানে কর্তব্যের শ্রেণী বিভাগটা আলোচনা করা আছে। দেখো কর্তব্যের শ্রেণী বিভাগ, কর্তব্যকে বেশ কয়েক শ্রেণীতে ভাগ করছে। একটা হচ্ছে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক। ঠিক আছে, তো এই তিন ধরনের কর্তব্য বলা আছে। আবার অর্থনৈতিক কর্তব্য নিয়ে এখানে আলাদা আলোচনা আছে। তো যাই হোক, এটা আগে দেখবো না। অন্যান্য কর্তব্য আছে, এটা হচ্ছে নৈতিক কর্তব্য, আর এটা হচ্ছে আইনগত কর্তব্য। তাহলে বেসিক্যালি কর্তব্য হচ্ছে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক। আবার আছে দুই ধরনের, যে নৈতিক কর্তব্য এবং আইনগত কর্তব্য। তাহলে নাগরিকের কর্তব্যগুলা কি কি দেখো, আমার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে এই নাগরিক কর্তব্য দেখা। এই নাগরিক কর্তব্য এটা হচ্ছে দেখবা আমাদের গ নাম্বার প্রশ্নের জন্য আসবে, যে নাগরিকের কর্তব্য কোনগুলা কোনগুলো আসলে নাগরিকের কর্তব্য। নাগরিকের কর্তব্য কি, রাষ্ট্রের প্রতি আনুগত্য, আইন মান্য করা, সততার সাথে ভোটাধিকার প্রয়োগ করা, সৎ যোগ্য নেতৃত্ব। এই যে এখানে পয়েন্টগুলো আছে না, পয়েন্টগুলো তোমরা একটু একটু এক্সপ্লেইন করবা, একটু একটু ব্যাখ্যা করবা। শুধু পয়েন্টগুলো লিখলেই হবে না, আমরা পয়েন্টগুলো একটু একটু ব্যাখ্যা করব। অল্প অল্প করে পয়েন্টগুলো থেকে একটু একটু কথা লিখবো, তাইলে দেখবা যে তোমার আনসার অনেক বড় হয়ে গেছে। এই পয়েন্ট দিয়ে দিয়ে আমরা আনসারগুলোকে একটু বড় করব। তাইলে এই যে নাগরিকের কর্তব্য কোনগুলা এখানে সুন্দর করে দেওয়া আছে। এখন দেখো যে অধিকার এবং কর্তব্যের সম্পর্ক, এরকম প্রশ্ন প্রায়ই আসে যে অধিকার এবং কর্তব্য কি একে অপরের সাথে জড়িত, বা অধিকার এবং কর্তব্য কি দুইটা একই সূত্রে গাঁথা, বা এরকম আসতে পারে যে অধিকার এবং কর্তব্য একই সূত্রে গাঁথা, মূল্যায়ন করো বা বিশ্লেষণ করো। কারণ অধিকারের সাথে কর্তব্য জড়িত। তুমি একজন নাগরিক হিসেবে যদি অধিকার ভোগ করো, তাহলে রাষ্ট্রের প্রতিও নাগরিক হিসেবে তোমার কিছু কর্তব্য রয়েছে। তাহলে অধিকার এবং কর্তব্যের যে সম্পর্ক, এটা নিয়ে দেখবা যে এখানে আলোচনা করা আছে। হ্যাঁ, যে অধিকার ও কর্তব্য একই বস্তুর দুটি দিক। একজনের অধিকার বলতে অন্যজনের কর্তব্যকে বোঝায়। অধিকার ও কর্তব্য উভয় সমাজ থেকে উদ্ভূত এবং উভয়ের সংরক্ষণ সমাজ করে থাকে। রাষ্ট্রে নাগরিকের অধিকার রয়েছে। যেমন কোন একটা সরকারি প্রতিষ্ঠানে সেবা পাওয়া হচ্ছে তোমার অধিকার, আবার ওই সরকারি প্রতিষ্ঠানের যে কর্মকর্তা বা কর্মচারী আছে তার কর্তব্য হচ্ছে তোমাকে সেবা দেওয়া, তাই না? তো এই বিষয়গুলো দেখবা যে পরীক্ষায় আসতে পারে। সর্বশেষ যে বিষয়টা সেটা হচ্ছে মানবাধিকার। আচ্ছা আচ্ছা, তোমাদের বেশ কিছু প্রশ্ন একটা দেখি, যে ফৌজদারি আইন কি একজন প্রশ্ন করেছিলাম। ফৌজদারি আইন হচ্ছে খুন, গুম, তারপরে হচ্ছে তোমার কেউকে মৃত্যুর উদ্দেশ্যে, মানে মেরে ফেলার উদ্দেশ্যে হামলা করা, মানে এক ধরনের অপরাধমূলক ক্রিমিনাল অ্যাক্টিভিটিস। হ্যাঁ, ক্রিমিনাল অ্যাক্টিভিটিস, এই ক্রিমিনাল অ্যাক্টিভিটিস গুলাকে আমরা ফৌজদারি মামলা বলে থাকি, বা ফৌজদারি যে আইন এটা। ঠিক আছে, এটা একটু পড়লেই পাবা, এটা আসলে কঠিন কিছু না। আর নাগরিকের জীবনে তথ্য অধিকার আইনের প্রভাব কি কি, এটা আকরাম হোসেন বলেছ। তুমি একটু গত 8-10 বছর একটু চিন্তা করো, তুমি যখন আগে একটা ফেসবুকে পোস্ট, আজকে থেকে ধরো 3-4 বছর আগেও চিন্তা করো, 21 সালে, 22 সালে বা 23 সালে ফেসবুকে পোস্ট দিলে মানুষ গুম হয়ে যেত, ফেসবুকে কিছু লেখালেখি করলে ধমক পাইতো, হুমকি ধামকি পাইতো। হ্যাঁ, তো সে কি করতে পারতো না, স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারতো না। জাতীয় পত্রিকাগুলো ঠিকঠাক ভাবে স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারতো না, পত্রিকায় সুন্দর ভালো নিউজ প্রকাশ করতে পারতো না, প্রকৃত নিউজ বা আসল তথ্য সে প্রকাশ করতে পারতো না। কেন পারতো না?
কারণ তথ্য অধিকার আইন ততটা শক্তিশালী ছিল না। তারপরে দেখো এই তথ্য অধিকারের মাধ্যমে কি কি ধরনের সমস্যা তুমি সলভ করতে পারো। বাংলাদেশ কত কোটি টাকা কোন জায়গায় কিভাবে বিনিয়োগ করছে একজন নাগরিক হিসেবে তোমার কি আছে, সেই তথ্য পাওয়ার অধিকার রয়েছে। ঠিক আছে, আর কি কি আছে, মানে কোন খাতে, ধরো তোমার এলাকায় একটা রাস্তা বানাচ্ছে, ওই রাস্তায় কত কোটি টাকা ব্যয় হয়েছে, তুমি যদি এটা জানো তখন তুমি ওই রাস্তা কাজের অগ্রগতি দেখলে বুঝতে পারবা যে এখানে এত 100 কোটি টাকা খরচ হয়েছে, বা এখানে তো 1 কোটি টাকারও কাজ করা হয়েছে না। মানে রাষ্ট্রের বিভিন্ন তথ্য, গোপনীয় তথ্য বাদে সকল তথ্য যদি তুমি জানো, ওই রাষ্ট্রের স্বচ্ছতা নিশ্চিত হবে, ওই রাষ্ট্রের জবাবদিহিতা নিশ্চিত হবে, এবং ওই রাষ্ট্রে কি হবে, এই আইনের শাসন সুপ্রতিষ্ঠিত হবে। তাহলে তথ্য অধিকার তো ইম্পর্টেন্ট জিনিসটা। আচ্ছা আচ্ছা, আর যদি কারো কোশ্চেন না থাকে তাহলে দেখো মানবাধিকার। তাহলে মানবাধিকার মানেই হচ্ছে আহ কি, যেটা হচ্ছে তোমার জাতিসংঘ সার্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র প্রদান করেছিল 1948 সালে। এটা আমরা একটু পরে দেখব। তো এখন দেখো যে মৌলিক অধিকার ও মানবাধিকারের মধ্যে সম্পর্ক, এটা থেকে প্রায়ই প্রশ্ন আসে যে মৌলিক অধিকার ও মানবাধিকারের মধ্যে সম্পর্ক আলোচনা করো। মৌলিক অধিকার কোনগুলা? খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা আর চিত্ত বিনোদন, এগুলা মৌলিক অধিকার। মানে মৌলিক অধিকারগুলো কি করতে হয়, একটা রাষ্ট্রের অবশ্যই প্রয়োগ করতে হয়, এবং কোনো কারণে যদি রাষ্ট্র সেই মৌলিক অধিকার প্রদান করতে ব্যর্থ হয় তার জন্য আসলে ওইরকম কোনো দায়বদ্ধতা থাকে না। কিন্তু মানবাধিকার তোমাকে অবশ্যই মানতে হবে। মানবাধিকার দেখছো না, জাতিসংঘের মানবাধিকার কমিশন আছে একটা, মানবাধিকার লঙ্ঘন করলে আন্তর্জাতিকভাবে শাস্তির বিধান রয়েছে। তো এখানে দেখো এরকম আছে যে মৌলিক অধিকারের উৎস হলো রাষ্ট্রের সংবিধান, বাট মানবাধিকারের উৎস হলো জাতিসংঘ। মানে মানবাধিকার যে জিনিসটা, এটার সাথে জড়িত হচ্ছে ইউনাইটেড নেশনস বা জাতিসংঘ। মানবাধিকার মানেই মনে করবা কি এটার সাথে কানেক্টেড কি, জাতিসংঘ। আর এই মানবাধিকার সনদ কে প্রদান করেছে, কে তৈরি করেছে? জাতিসংঘ তৈরি করেছে। তো একইভাবে এগুলোর যে সম্পর্ক রয়েছে, তো এইগুলো এখানে এরকম দেখো, এই 1 2 সবগুলো আসলে আলোচনা করা আছে, এই স্লাইড তোমরা পড়ে নিবা, সবগুলো আলোচনা করা আছে। এটা আসলে এখানে বোঝানোর কিছু নাই, এটা যদি আমি বুঝাইতে যাই আজকে আমরা ক্লাস শেষ করতে পারবো না। বাট এটা যদি আমি তোমাকে গাইডলাইন দিয়ে দিই যে মৌলিক অধিকার মানবাধিকার সম্পর্ক, এটা ইম্পর্টেন্ট। এটা গরুর গ প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট, এটা গ প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। ঠিক আছে, এইভাবে যেভাবে আছে সেম ভাবে তুমি লিখে দিলে এইগুলা হবে। এখানে যেভাবে আছে ওইভাবে পরে পরে জাস্ট পরীক্ষায় লিখে দিবা, খাতায় আনসার করবা, জাস্ট এটা যেভাবে আছে এইভাবে লিখে দিবা। এটা এখানে বোঝানোর কিছু নাই। এখন এখানে আরেকটা বিষয় আছে যে মানবাধিকার নিশ্চিতকরণের সুশাসন। এগুলো হচ্ছে আমরা বলি না যে বানায়া লেখা, তোমরা বলো না যে বানায়া লেখা, এগুলো হচ্ছে বানায় লেখা ভাই, এগুলো বোঝানোর কিছু নাই। এখন মানবাধিকার কোনটা? ওই যে যেটা বললাম, ফ্রিডম অফ স্পিচ, তুমি হচ্ছে স্বাধীনভাবে বক্তব্য দিতে পারবা, সরকার তোমাকে হুদাই গুম করে ফেলতে পারবে না, হঠাৎ করে হচ্ছে ওই যে আয়না ঘরে নিয়ে কি করতে পারবে না, অত্যাচার নির্যাতন করতে পারবে না, সরকারের সমালোচনা তুমি করতে পারবা। তাছাড়া তোমাকে অবশ্যই কি নিরাপত্তার সাথে একটা দেশে বসবাস করার যে অধিকার, এটাও কিন্তু মানবাধিকার। এখন ব্যাপারটা হচ্ছে তোমার দেশে যদি সুশাসন না থাকে তাহলে কিন্তু তুমি ওই মানবাধিকারটা ভোগ করতে পারবে না। সুশাসন মানে কি? সুশাসন মানে হচ্ছে একটা দেশে স্বচ্ছতা থাকবে, জবাবদিহিতা থাকবে, আইনের শাসন থাকবে। কিসের স্বচ্ছতা? রাষ্ট্র পরিচালনায় সরকারের স্বচ্ছতা, তারপরে হচ্ছে তোমার এই যে সরকারি কর্মচারীদের স্বচ্ছতা, তারপরে জবাবদিহিতা, সরকারি কর্মচারীরা নাগরিকের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবে। আরেকটা হচ্ছে তোমার কি আইনের অনুশাসন বা আইনের শাসন, মানে যে আমাদের যে কোর্ট গুলো আছে, কি বলেছে, সুপ্রিম কোর্ট, হাই কোর্ট বা জজ কোর্ট, বা আমাদের যে বিচার বিভাগ পূর্ণ স্বাধীন থাকবে, এবং স্বাধীনভাবে তারা কি করবে, যে কোনো অপরাধের রায় তারা প্রদান করবে। তাহলে সুশাসন যদি থাকে, মানবাধিকারও কি হবে না, লঙ্ঘিত হবে না। বা কোনো দেশে যদি সুশাসন না থাকে তাহলে কিন্তু ওই দেশে মানবাধিকার লঙ্ঘন হবে, সরকার যা ইচ্ছা মানুষের সাথে তাই করবে, কোনো ধরনের অধিকার তারা মানবে না। এই যে কথাগুলো, এগুলো একটু গুছাই লেখবা পরীক্ষায়, তাইলেই হয়ে যাবে। আর এখানে তো বলাই আছে, এখানে দেখবা যে সুশাসন ও মানবাধিকারের কথাবার্তাগুলা আরো পেয়ে যাবা। তাহলে এই 3টা জিনিস মেইনলি তোমার হচ্ছে পঞ্চম অধ্যায় কভার করবে। ওকে, তাইলে তোমার এই 5th চ্যাপ্টার এখানেই আমাদের শেষ হয়ে গেছে। আর হচ্ছে 6th চ্যাপ্টারটা কই, তাইলে
আচ্ছা আমরা একটু ওয়েট করি, চ্যাপ্টার 6টা মোস্ট প্রবাবলি এদিকেই হওয়ার কথা। আচ্ছা এখানেই আছে। হ্যাঁ ষষ্ঠ অধ্যায়, এখানেও দেখো যে 3টা বেসিক ধারণা আছে। এটা মেবি হ্যাঁ ষষ্ঠ অধ্যায়। রাজনৈতিক দল, দেন নেতৃত্ব এবং সুশাসন, এখানেও 3টা কনসেপ্ট। এখানে রাজনৈতিক দলের সংজ্ঞা শিখবা, কি কি শিখবা এখান থেকে দেখো। রাজনৈতিক দলের সংজ্ঞা পড়তে হবে, রাজনৈতিক দল কাকে বলে, তারপরে রাজনৈতিক দলের কাজ কি, রাজনৈতিক দলের কাজ কি, তারপরে দেখো এই যে সুশাসন, এটা আসবে যে সুশাসন প্রতিষ্ঠায় এই রাজনৈতিক দলের কাজ, সুশাসন প্রতিষ্ঠায় এই রাজনৈতিক দলের ভূমিকা, সুশাসন প্রতিষ্ঠায় রাজনৈতিক দলের ভূমিকা, তাই না? তো রাজনৈতিক দলে অনেক ধরনের রাজনৈতিক দল আছে, আবার বিরোধী দল আছে। তো রাজনৈতিক দল সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। সংজ্ঞা শিখবো হচ্ছে আমি এই ক প্রশ্নের জন্য, ক খ প্রশ্নের জন্য আমি সংজ্ঞা পড়বো। রাজনৈতিক দলের কাজ আমি গ নাম্বার প্রশ্নের জন্য শিখবো। সুশাসন প্রতিষ্ঠায় রাজনৈতিক দলের ভূমিকা, সুশাসন প্রতিষ্ঠায় নেতৃত্বের ভূমিকা, একজন উত্তম নেতার ভূমিকা, এগুলা দেখবো যে ঘ নাম্বার প্রশ্নতে এরকম ভাবে আসবে। তো চাইলে আমরা আসলে ওইটাতে যাই যে রাজনৈতিক দলের ধারণা ও সংজ্ঞা, রাজনৈতিক দল নিয়ে কে কি মতামত দিয়েছে দেখো। এখানে হচ্ছে এই ডিসভ্যালি আর হচ্ছে অধ্যাপক ম্যাকাইভারের একটা সংজ্ঞা আছে। অধ্যাপক ম্যাকাইভার একজন গুরুত্বপূর্ণ রাষ্ট্রবিজ্ঞানী। উনি বলছে রাজনৈতিক দল হচ্ছে কোন নীতির সমর্থনে সংগঠিত সংঘ বিশেষ যা নিয়মতান্ত্রিক উপায়ে সরকার পরিচালনায় প্রয়াসী হয়। আর এখানে দেখবা ইজি একটা সংজ্ঞা আছে যে রাজনৈতিক দল এমন এক জনসংগঠন যার সদস্যগণ রাষ্ট্রের সদস্য সম্পর্কে ঐক্যমত্য পোষণ করে এবং নিয়মতান্ত্রিক উপায়ে ক্ষমতা দখলের মাধ্যমে গৃহীত কর্মসূচি বাস্তবায়ন করতে সচেষ্ট হয়। তাহলে এখানে এই যে রাজনৈতিক দলের যে সংজ্ঞা, এই সংজ্ঞা হচ্ছে ক নাম্বার প্রশ্নের জন্য আমাকে পড়তে হবে। এই যে রাজনৈতিক দলের ধারণা ও সংজ্ঞা, এখান থেকে ক খ প্রশ্নের জন্য তুমি পড়বা রাজনৈতিক দল কাকে বলে। পরবর্তীতে রাজনৈতিক দলের বৈশিষ্ট্য, রাজনৈতিক দলের কি কি বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যগুলো আমাকে পড়তে হবে খ নাম্বার প্রশ্নের জন্য। এটা আমি পড়বো হচ্ছে খ নাম্বার প্রশ্নের জন্য যে রাজনৈতিক দল হচ্ছে একটা রাজনৈতিক সংগঠন, তাদের সম আদর্শে বিশ্বাসী। যেমন আওয়ামীপন্থী যে রাজনৈতিক দলগুলো, তারা হচ্ছে 1971 সালের মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী। আবার ধরো বিএনপি বা বাংলাদেশ জাতীয়তাবাদী পার্টি, তারা কি করে জাতীয়তাবাদে অনেক বেশি বিশ্বাসী। একইভাবে দেখো এই এটাকে বলতেছে আদর্শ আর কি, তারা এক একটা আদর্শে এক একজন বিশ্বাসী। তো নিয়মতান্ত্রিক উপায়ে ক্ষমতায় আরোহণ, নিয়মতান্ত্রিক উপায় কি, দেশে একটা গণতান্ত্রিক উপায় নির্বাচন হবে, ওই নির্বাচনের মাধ্যমে তারা কি করবে ক্ষমতা দখল করবে, জনমতের প্রতি গুরুত্ব দিবে, মানে মানুষ কি চায় তারা সেটার প্রতি গুরুত্ব দিবে। তারপরে দলীয় স্বার্থ তারা রক্ষা করবে, তাদের দলের স্বার্থ থাকবে। মেইনলি এখানে দলীয় স্বার্থ, একটা রাজনৈতিক দল তার দলের স্বার্থ অবশ্যই কি করতে বাধ্য, রক্ষা করতে বাধ্য। তারপরে কি আছে দেখো, রাজনৈতিক দল ও উপদল। তো এই রাজনৈতিক দল ও উপদল জিনিসটা তোমাকে একটু বোঝা দরকার। দেখো রাজনৈতিক ক্ষেত্রে প্রায় একই ধরনের দৃষ্টি সম্পন্ন ব্যক্তিগণ নির্দিষ্ট কিছু কর্মসূচির ভিত্তিতে যখন মিলিত হয় বা একত্রিত হয় তখন তাকে আমরা রাজনৈতিক দল বলি। কিন্তু অপরদিকে দলের মধ্যেই যখন কিছু কিছু সদস্য দলীয় নীতি কর্মসূচির বিশেষ বিশেষ ক্ষেত্রে দ্বিমত পোষণ করে কিংবা সাধারণ স্বার্থের কথা বলে গিয়ে ক্ষুদ্র ব্যক্তি স্বার্থ উদ্ধারে ঐক্যবদ্ধ হয়, তাকে উপদল বা কুচক্র বলে। ধরো উদাহরণ দিয়ে যদি বুঝাই, বিএনপি বা বাংলাদেশ জাতীয়তাবাদী পার্টি যে আছে, তারা একটা রাজনৈতিক দল, তারা একটা নির্দিষ্ট ধারণায় বিশ্বাসী। এখন তাদের দলের ভেতরে ধরো কিছু কি আছে, মানুষ আছে যারা মানে কি করে ক্ষুদ্র ব্যক্তি স্বার্থ রক্ষা করার জন্য চাঁদাবাজি করে। তো এই যে চাঁদাবাজি, ধরো বিএনপি বা জাতীয়তাবাদী পার্টি, তাদের যে প্রধান যে দলের নেতা, সে সব ওই দলের সকল সদস্যদেরকে বলে দিয়েছে যে তার চাঁদাবাজি আমার দল করতে পারবে না। কিন্তু কিছু ক্ষুদ্র ব্যক্তি স্বার্থ রক্ষা করার জন্য তারা সেই মতের সাথে একমত পোষণ করে না, তারা দ্বিমত পোষণ করে যে না আমরা চাঁদাবাজি করব, আমরা আমাদের টাকা পয়সার স্বল্পতা আছে, আমাদের একটু চাঁদাবাজি করতে হবে। তো এই যে তারা দলের
মানে যে মতবাদ ছিল যে তারা এখন চাঁদাবাজি করবে না রাষ্ট্রে, কিন্তু এরপরে ওই মতবাদ থেকে বের হয়ে তারা দ্বিমত পোষণ করে ক্ষুদ্র ব্যক্তি স্বার্থ রক্ষার জন্য তারা চাঁদাবাজি শুরু করেছে। এই জন্য তাদেরকে উপদল বলা হচ্ছে, দলের ভেতরে আরেকটা দল তারা তৈরি করে ফেলেছে, এবং এটাকে অন্য ভাষায় বলতেছে কুচক্র। ঠিক আছে, কুচক্র। তাহলে এই হচ্ছে তোমার রাজনৈতিক দল এবং উপদলের মধ্যে পার্থক্য। বুঝতে পেরেছো? উপদল এবং রাজনৈতিক দল, যেটা রাজনৈতিক দল এবং উপদল, এই কনসেপ্টটাই বুঝতে পারছো? একটু কমেন্ট করো রাজনৈতিক দল এবং উপদলের কনসেপ্টটা বুঝতে পেরেছো কিনা বলো। হ্যাঁ, পিডিএফ তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। পিডিএফ দিয়ে দেওয়া হবে। উপদল আর রাজনৈতিক দল এই কনসেপ্টটা বুঝছো কিনা একটু কমেন্ট করো। তারপরে আমি তোমাদের বলেছিলাম যে রাজনৈতিক দলের কাজ, এই কাজগুলা দেখবা যে গরুর গয়ের জন্য আসবে, ওদের কাজগুলা আসবে গরুর গয়ের জন্য। গরুর গ প্রশ্ন, ওদের কাজগুলো আসবে। এই আমরা এখন ষষ্ঠ চ্যাপ্টার পড়তেছি ভাই, ক্লাস শেষ হলে পিডিএফ দিয়ে দেওয়া হবে। আচ্ছা, কুচক্র, কুচক্র আবার বুঝাবো। কুচক্র কোনটা? মানে এই কুচক্র হচ্ছে, ধরো একটা দল, রাজনৈতিক দল, হ্যাঁ, একটা রাজনৈতিক দল, তার দলের একজন প্রধান নেতা আছে। দলে তো একজন প্রধান নেতা থাকে। নেতা বলছে কি, এখন থেকে আমরা দেশে চাঁদাবাজি করব না। তো যে কোনো একটা রাজনৈতিক দল, ধরো ক রাজনৈতিক দল, ক রাজনৈতিক দলের সবাই একমত হয়েছে আমাদের দলে কোনো চাঁদাবাজের স্থান নাই, আমরা চাঁদাবাজি করব না। কিন্তু ওই দলের কিছু কিছু সদস্য আছে, তারা ওই দলের সবার মতামতের সাথে একমত না, তারা ভিন্ন মত পোষণ করে বলতেছে না আমি চাঁদাবাজি করব, কারণ আমার টাকা দরকার। তাহলে কি করছে, তাদের ব্যক্তি স্বার্থ, তো সে তার ব্যক্তি স্বার্থ রক্ষা করছে। ঠিক আছে, সে তার ব্যক্তি স্বার্থ রক্ষা করে ওই যে দলের মতামত ছিল যে চাঁদাবাজি করা হবে না দল থেকে, ওই মতামত সে ক্ষুণ্ণ করেছে, ওই মতামতের সাথে সে দ্বিমত পোষণ করেছে, করে সে চাঁদাবাজি করছে তার ক্ষুদ্র ব্যক্তি স্বার্থ রক্ষা করার জন্য। এই যে ব্যক্তি স্বার্থ রক্ষাকারী একটা দলের ভিতরে আরো কিছু লোক আছে, এটারে আমরা কুচক্র বলতেছি। হয় না যে বলে না যে একটা রাজনৈতিক দলের সবাই খারাপ না, কিছু কিছু মানুষ খারাপ, ওই খারাপ গুলাই হচ্ছে কুচক্রী দল, যারা দলের মেইন মতবাদের সাথে কিনা একমত না। হোপফুলি ব্যাপারটা বুঝতে পেরেছো। তো এখন দেখো যে এই গণতন্ত্রে রাজনৈতিক দলের কাজ, এগুলা দেখবা গরুর গ প্রশ্নের জন্য আসবে। রাজনৈতিক দলের কাজ কি, এইগুলা। তো এই যে পয়েন্ট গুলো আছে না, পয়েন্ট গুলো তোমরা একটু একটু কি করবা, এক্সপ্লেইন করবা। এই পয়েন্টটা লিখলা, যেমন জনমত গঠন, যেমন এই পয়েন্টটা লিখলা, হ্যাঁ, জনমত গঠন সমান সমান দিয়ে লেখা শুরু করবা যে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে একটা রাজনৈতিক দলের প্রধান কাজই হচ্ছে কি করা, জনমত গঠন করা। কি জনমত? যে ওই রাজনৈতিক দলের পক্ষে জনমত, জনগণকে বোঝানো যে আপনারা যেভাবে চান আমরা সেভাবেই রাষ্ট্র পরিচালনা করব, ওইটা হচ্ছে জনমত গঠন। একইভাবে দেখো সরকার গঠন। তারপরে আরেকটা রাজনৈতিক দলের দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে কি, সব মানুষকে তারা জনমত দিল, সব মানুষের জনমত নিল, তারপরে তারা নির্বাচনে অংশগ্রহণ করলো, নির্বাচিত হয়ে গেল, হয়ে যাওয়ার পরে তারা কি করবে, সরকার গঠন করবে, কে প্রধানমন্ত্রী হবে, কে কোন মন্ত্রী হবে ওইটা নির্ধারণ করবে। একইভাবে ভিন্ন মুখী মতামতকে একত্রীকরণ। ধরো ওদের একটা রাজনৈতিক দল একটা নির্দিষ্ট মতবাদে বিশ্বাসী, অন্য অনেক মানুষ আছে তাদের মতের সাথে সে একমত না, তখন অন্য যে মানুষগুলা ওই রাজনৈতিক দলের সাথে একমত না, ওই মানুষগুলোর সাথেও কি করা, একটা সৌহার্দ্যপূর্ণ বা ঐক্যমত তৈরি করা। এগুলা নিয়ে একটু একটু লিখবা। এগুলা লেখা নট এ বিগ ডিল তোমাদের জন্য, কারণ 2 বছর ধরে পরিণতি পড়তেছো। জাস্ট পয়েন্ট গুলো মুখস্থ করবা, করে এই পয়েন্টের একটু একটু বর্ণনা দিবা। ঠিক আছে? রাজনৈতিক দলগুলোর সুবিধা অসুবিধা থেকে কি প্রশ্ন আসবে? রাজনৈতিক দলের সুবিধা অসুবিধা বলতে কিছু আছে বলে আমার মনে হয় না। হ্যাঁ, এখানে সুবিধা অসুবিধা নাই, এখানে কার্যাবলী আছে। এই কার্যাবলীগুলো দেখবা, গণতন্ত্রের রাজনৈতিক দলের কার্যাবলী। দেখো রাজনৈতিক দল, এখানে অনেক ধরনের দল ব্যবস্থা হইতে পারে, একদল ব্যবস্থা, দ্বিদল ব্যবস্থা, বহুদল ব্যবস্থা। এখন বলো বাংলাদেশে কি একদল আছে, দ্বিদল আছে, নাকি বহুদল আছে? একটু কমেন্ট করো তো। অনেক দেশ আছে যেখানে একটা মাত্র রাজনৈতিক দল আছে, অনেক দেশ থাকতে পারে যেখানে 2টা রাজনৈতিক দল আছে, আর অনেক দেশ আছে যেখানে অনেক ধরনের রাজনৈতিক দল আছে।
এখন বাংলাদেশ কি মানে বাংলাদেশে কি একটা রাজনৈতিক দল আছে, নাকি দুইটা রাজনৈতিক দল আছে, নাকি অনেকগুলো রাজনৈতিক দল আছে? এটা একটু কমেন্ট করো। এই ভাই তুমি কই ছিলা? উপদল কি? উপদল কি? আমি তো এতক্ষণ ধরে কথা বলতেছিলাম। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক হচ্ছে নিকোলা মেকিয়াভেলি। ঠিক আছে, এই প্রশ্নটা কে করছো? মোহাম্মদ জিহাদ। মেকিয়াভেলি হচ্ছে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক। ঠিক আছে, উপদল কি? উপদল ও রাজনৈতিক দলের পার্থক্যটা তো আমি একটু আগেই বুঝাই দিলাম। উপদল এবং রাজনৈতিক দল, ধরো বিএনপি একটা রাজনৈতিক দল, তো বিএনপির মধ্যে কিছু খারাপ মানুষ আছে যারা কি করে না, বিএনপির যে মতবাদ আছে, বিএনপির যে মতামত আছে বা আদর্শ আছে, সেই আদর্শের সাথে তারা একমত পোষণ করে না। তো বিএনপির দলের লোকই যখন আদর্শের সাথে একমত পোষণ করে না, বিএনপির দলীয় নেতা তারেক জিয়া ধরো বলছে তোমরা চাঁদা খেও না, চাঁদাবাজি করো না, কিন্তু বিএনপির কিছু লোক চাঁদাবাজি শুরু করেছে। এই যে বিএনপির ভেতরেই কিছু লোক কি করেছে, বিএনপির যে সব মানুষের যেমন মতামত ছিল, বিএনপির দলের অন্যান্য লোকজনের যে মতামত ছিল যে তারা কি করবে না, চাঁদাবাজি করবে না, কিন্তু কিছু লোক কি করেছে, ওই মতামত থেকে সরে এসেছে, ওই আদর্শ থেকে সরে এসে চাঁদাবাজি করতেছে। ওই যে ছোট্ট অংশটা, বিএনপির ভেতরেই যে ছোট অংশটা, ওইটারই তুমি উপদল বলবা বা কুচক্রি বলবা। একটা দলের ভেতরেই কিছু কিছু মানুষকে উপদল বা কুচক্রি বলে, যারা ওই দলের আদর্শ মানে না, ওই দলের নিয়ম শৃঙ্খলা মানে না। ঠিক আছে, খুব সিম্পল। হ্যাঁ, বাংলাদেশে হচ্ছে বহুদল ব্যবস্থা আছে। উপদলটা আমি কয়েকবার করে এক্সপ্লেন করেছি। বাংলাদেশে বহুদল আছে। ঠিক আছে, এই সজীব আমি মাত্র এটা এক্সাম্পল দিয়েছি। ঠিক আছে, এটার আবার অন্য সেন্সে নেওয়ার কিছু নাই। এখন দেখো একদলীয় ব্যবস্থা, একদলীয় ব্যবস্থার দোষগুণ এইগুলা পড়বা। দোষগুণ হচ্ছে একদলীয় ব্যবস্থা। একদলীয় ব্যবস্থা কি, যেই রাষ্ট্রে মাত্র একটা দল থাকবে তাদের কিছু ভালো গুণও থাকবে, এগুলো একটু পড়া নিবা। আবার তাদের কিছু কি থাকবে, খারাপ গুণও থাকবে। তাহলে একদলীয় ব্যবস্থার দোষগুণ, দ্বিদলীয় ব্যবস্থার দোষগুণ, বহুদলীয় ব্যবস্থার দোষগুণ। তো এই তিনটা ব্যবস্থার দোষ এবং গুণগুলা পড়বা। এই তিনটা ব্যবস্থার দোষ গুণ অবশ্যই পড়বা, এগুলা থেকে সিকিউ আসবে, গ এবং ঘ আসবে। হ্যাঁ, এই যে এই দোষ গুণ থেকে প্রশ্ন আসবে, এই দোষ গুণ থেকে হচ্ছে এই গরুর গ অথবা ঘোড়ার ঘর প্রশ্ন আসতে পারে। তাহলে একদলীয় ব্যবস্থার দোষ গুণ, দ্বিদলীয় ব্যবস্থার দোষ গুণ, বহুদলীয় ব্যবস্থার দোষ গুণ, এই দোষ গুণগুলো অবশ্যই পড়বা। দোষ গুণগুলো অবশ্যই পড়বা। আচ্ছা, এমডি রশিদ ইসলাম, আমি কোনো দল টল করি না। ঠিক আছে, আমি জাস্ট তোমাদের এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছি। মোহাম্মদ জিহাদ, তুমি কি আমাকে মানে ইয়ে করতে চাচ্ছ নাকি, দ্বৈত শাসন কি আমি পারি কিনা বা এই ধরনের কিছু? দ্বৈত শাসন তো তোমার দ্বিতীয় পত্র, অর্থনীতি পৌরনীতি দ্বিতীয় পত্রে আমরা আলোচনা করব। দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ে আমরা দ্বৈত শাসন নিয়ে আলোচনা করব। ব্রিটিশ ভারতীয় উপনিবেশিক সময় দ্বৈত শাসনের কি ভূমিকা ছিল সেটা আমরা দেখব। ওকে, তাহলে এখন যেটা বললাম, এই যে দোষগুণ, যে একজন কমেন্ট করেছিল দোষগুণ, রাজনৈতিক দলের দোষগুণ না, আমরা দেখবো একদলীয় ব্যবস্থার দোষগুণ, দ্বিদলীয় ব্যবস্থার দোষগুণ আর বহুদলীয় ব্যবস্থার দোষগুণ। এই তিন দলীয় ব্যবস্থার দোষগুণ গুলো আমরা পড়বো গরুর গ এবং ঘোড়ার গ প্রশ্নের জন্য। ঠিক আছে, এখন দেখবা যে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী নামে একটা ব্যাপার আছে, এটা তোমাদের একটু বুঝতে হবে। চাপ সৃষ্টিকারী গোষ্ঠী আসলে কারা? চাপ সৃষ্টিকারী গোষ্ঠী কোনো রাজনৈতিক দলের সদস্য না এবং তারা কোনো রাজনৈতিক দল না। চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হইতে পারে এনজিও। ঠিক আছে, এনজিও। চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হইতে পারে তোমার এলিট ক্লাস। চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হচ্ছে এলিট ক্লাস। এলিট ক্লাস কোনটা? ওই যে সুশীল, আমরা সুশীল বলি না, সুশীল সমাজ, সুশীল। এরা কি করে, সরকারকে চাপ প্রয়োগ করে, কোনো মানে দেশে যখন কোনো একটা অস্থিরতা তৈরি হয় বা দেশে যখন কোনো একটা আইন পাস হয়, সেই আইনটা যদি জনগণের স্বার্থে না যায় বা সেই আইনটাই যদি আসল ম্যাক্সিমাম মানুষের ভালো না হয়, তখন এই এনজিও, এলিট ক্লাস, সুশীল সমাজ, তারপরে হচ্ছে বড় বড় কি বলে ব্যবসায়ী শ্রেণী, শিল্পপতি, তারা কি করে, সরকারকে চাপ প্রয়োগ করে। তো ওই যে ওই স্পেশাল যে এই লোকগুলা বা স্পেশাল যে এই শ্রেণীটা, এটাকে আমরা মেনলি চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বলে থাকি। তারা কিন্তু কোনো রাজনৈতিক দলের সদস্য না, তারা রাজনীতিও করে না, বাট রাজনৈতিক ব্যক্তিবর্গকে, রাজনৈতিক সরকারকে তারা প্রভাবিত করতে পারে। একটা দেশের সুশাসন প্রতিষ্ঠায় এই চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর একটা বিশাল প্রভাব রয়েছে। তাহলে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী কি বুঝতে পেরেছো? হ্যাঁ,
হ্যাঁ, বেসরকারি প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গ। মোহাম্মদ সাইদুল ইসলাম, তোমার কথা ঠিক আছে। বেসরকারি গোষ্ঠীর বেসরকারি প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গ। তাহলে চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর বৈশিষ্ট্য পড়বা খ নাম্বার প্রশ্নের জন্য। সুশাসন প্রতিষ্ঠায় চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর একটা ব্যাপক ভূমিকা আছে। হ্যাঁ, তো এই সুশাসন প্রতিষ্ঠায় চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর ভূমিকা, এই জিনিসটা এখানে স্লাইডে দেওয়া আছে, তোমরা পড়ে নিবা। এটা ঘ নাম্বারের জন্য পড়বা, এটা ঘ নাম্বার প্রশ্নের জন্য পড়বা। সুশাসন প্রতিষ্ঠায় চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর কি কি ভূমিকা আছে, এটা ঘ নাম্বারের জন্য পড়বা। দেখো এখানে আমার তোমাদের জন্য এখানে আনসার দেওয়া আছে, সুন্দর করে পড়ে নিবা। তাছাড়া তোমাদের বই তো আছেই। সর্বশেষ হচ্ছে নেতৃত্ব বা লিডারশিপ। এই যে নেতৃত্ব কাকে বলে, লিডারশিপ শব্দটা কোত্থেকে আসছে, এটা ক খ প্রশ্নের জন্য আমাকে পড়তে হবে। ক বা খ নাম্বার প্রশ্ন এখান থেকে আসবে। নেতৃত্ব কাকে বলে, নেতৃত্ব এই যে লিডারশিপ শব্দ কোত্থেকে আসছে, ইংরেজি প্রতিশব্দ লিডার থেকে এই লিডারশিপ শব্দটা আসছে। তো দেখো লিডারশিপের লিড থেকে, লিডারশিপ শব্দটা আসছে লিড থেকে। লিড মানে কি, চালনা করা, আমরা বলি না যে লিড দেওয়া, তো এটা থেকে লিডারশিপ শব্দটা আসছে। তাহলে নেতৃত্ব বলতে সাধারণত নেতার গুণাবলীকে বোঝায়। নেতৃত্ব মানে হচ্ছে কোন নেতার গুণাবলী। তো এই সংজ্ঞাগুলা পড়বা ক খ প্রশ্নের জন্য। লিডারশিপ কি, এগুলা ক খ প্রশ্নের জন্য তোমাকে পড়তে হবে। এখন দেখো আবার নেতৃত্বের আবার প্রকারভেদ আছে। হ্যাঁ, কি কি নেতৃত্ব? বিশেষজ্ঞ সুলভ নেতৃত্ব। বিশেষজ্ঞ সুলভ নেতৃত্ব কারা? কোন একটা বিষয়ে যারা বিশেষজ্ঞ, যেমন কোন একটা ভ্যাকসিন তৈরিতে বিশেষজ্ঞ থাকে যারা ভাইরোলজিস্ট, তো ভাইরোলজিস্টরা একটা নির্দিষ্ট শ্রেণীতে বিশেষজ্ঞ। রাজনৈতিক নেতৃত্ব, যারা ভালো রাজনীতি বুঝে তারা হচ্ছে রাজনৈতিক নেতৃত্বের উদাহরণ হইতে পারে। যারা বেশি রাজনীতি বুঝে, যে লোকটা বেশি রাজনীতি বুঝে সে হচ্ছে একটা রাজনৈতিক নেতৃত্বের উদাহরণ হতে পারে। তো এইভাবে দেখো প্রশাসনিক বা ব্যবস্থাপকের নেতৃত্ব, তত্ত্বাবধানকারী নেতৃত্ব, গণতান্ত্রিক নেতৃত্ব, অনেক ধরনের নেতৃত্বের প্রকারভেদ এখানে আলোচনা করা আছে। তো এগুলা একটু চোখ বুলে যেতে হবে। আমাকে যেটা আসবে পরীক্ষায়, যেটা পড়তে হবে, সেটা হচ্ছে নেতৃত্বের গুণাবলী। হ্যাঁ, এই নেতৃত্বের গুণাবলী দেখবা গ নাম্বার প্রশ্নতে আসবে। কি কি গুণ থাকা দরকার, নেতৃত্বের আবশ্যক গুণাবলী কি কি? নেতার ব্যক্তিত্ব থাকতে হবে, বুদ্ধিমত্তা থাকতে হবে, মানসিক ও দৈহিক সুস্থতা, অভিজ্ঞতা, শিক্ষা, দূরদৃষ্টি, এগুলা একটু তোমাকে, এই পয়েন্টগুলো একটু তোমাকে দেখতে হবে। আরো কি কি আছে? এই যে চারিত্রিক কঠোরতা ও কোমলতা, বাগ্মিতা, এটা হবে, আচ্ছা বাগ্মিতা হবে, ও উত্তম শ্রোতা, নিরপেক্ষ, ন্যায় নীতি পরায়ণ, উদারতা, দায়িত্বশীলতা, কথা ও কাজের মিল, আত্মসংযম, স্বার্থহীনতা, সত্য ও সুন্দরের পূজারী হইতে হবে নেতাকে। তাহলে নেতৃত্বের এই গুণাবলীগুলো আমাকে গ নাম্বার প্রশ্নের জন্য পড়তে হবে। তারপরে সুশাসন প্রতিষ্ঠায় নেতৃত্বের ভূমিকা, এটা দেখবা আসে সাধারণত ঘ নাম্বার প্রশ্নের জন্য। এই সুশাসন প্রতিষ্ঠায় নেতৃত্বের ভূমিকাটা কি, এটা দেখবা তোমার এই ঘ নাম্বার প্রশ্নের জন্য খুবই ইম্পর্টেন্ট। এখন একজন ভালো নেতা কি করতে পারে? একটা রাষ্ট্র ভালোভাবে পরিচালনা করতে পারে। আর রাষ্ট্রটা ভালোভাবে পরিচালিত হইলে, রাষ্ট্রে যদি দুর্নীতি না থাকে, রাষ্ট্রে যদি সুদ না থাকে, ঘুষ না থাকে, সুদের কথা বলে ফেলছি, আসলে সুদ তো থাকবেই। তো যাই হোক, আমি বলতে চাচ্ছি যে ঘুষ, আইনের শাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা, এই সবগুলা প্রতিষ্ঠায় একটা দক্ষ নেতার ভূমিকা অপরিসীম। আমরা বলি না উদ্দীপকের গুরুত্ব অপরিসীম, এরকম ভাবে নেতার গুরুত্ব অপরিসীম দিয়ে তুমি এটা শেষ করতে পারো। কেমন নেতা? অবশ্যই একজন দক্ষ এবং দূরদৃষ্টি সম্পন্ন নেতা। হ্যাঁ, তো এই সুশাসন প্রতিষ্ঠায় নেতার ভূমিকা আছে, এটা নিয়ে ইচ্ছা মতো লেখবা ঘ নাম্বার প্রশ্নে, তাহলে এখানে ভালো আনসার করতে তুমি পারবা। হ্যাঁ, এই যে দেখো কি কি আছে, সুশাসন প্রতিষ্ঠান নেতৃত্বের কি কি ভূমিকা আছে, দেখো এখানে পয়েন্টগুলা দেওয়া আছে। এই পয়েন্টগুলা পড়বা, পড়লে তোমার এই চ্যাপ্টারটা শেষ। তাহলে চ্যাপ্টার কি পড়াইলাম আমরা? চ্যাপ্টার হচ্ছে 3 পড়লাম নাকি? চ্যাপ্টার 5 এবং চ্যাপ্টার 6 আমরা পড়লাম। তাইলে তোমাদের নেক্সট ক্লাসে আর কি আছে? চ্যাপ্টার 7 মেবি আছে, আমরা চ্যাপ্টার 7টা আগামীকালকে পড়বো। হ্যাঁ, আজকে আর চ্যাপ্টার 7 পড়ার টাইম নাই, আমাদের আজকের ক্লাসের টাইম এই মুহূর্তে শেষ হয়ে গেছে। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমাদের চ্যাপ্টার 7 নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।